দৈনন্দিন জীবনে আমরা মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইসে বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি। দৈনন্দিন ব্যবহার্য বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যাটারিতেই গ্যালভানিক কোষ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের রসায়ন ও শক্তি অধ্যায়ে পড়েছি জিঙ্ক ও কপারের দ্রবণ ব্যবহার করে এক ধরনের গ্যালভানিক কোষ তৈরি করা হয়। কিন্তু আমরা কি কখনো নিজে গ্যালভানিক কোষ তৈরি করার কথা চিন্তা করেছি? আমি কন্যাম কোচিং স্কুলের একজন শিক্ষার্থী, আপনাদের দেখাবো কিভাবে আমরা সহজে একটি গ্যালভানিক কোষ তৈরি করতে পারি। গ্যালভানিক কোষ হলো এমন এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এটি তৈরি করতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলো হলো জিঙ্ক সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, দুটি ভিকার এবং জিঙ্ক ও কপার দণ্ড। প্রথমে আমি দুটি ভিকার নিয়ে একটিতে জিঙ্ক সালফেট ও আরেকটিতে কপার সালফেট দ্রবণ প্রস্তুত করলাম। এরপর জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড এবং কপার সালফেট দ্রবণে কপার দণ্ড ডুবিয়ে দিলাম। এর সাথে আমরা লবণ সেতু হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইডে ভেজানো টিস্যু পেপার যুক্ত করলাম। এখন আমাদের তৈরি করা গ্যালভানিক কোষে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যালভানিক কোষে 1.047 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। গ্যালভানিক কোষের কার্য পদ্ধতি আমরা সবাই কম বেশি পড়েছি, তাও আমি সংক্ষেপে যদি বলতে চাই, জিঙ্ক দণ্ডের একটি জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয় এবং জিঙ্ক সালফেট দ্রবণে চলে যায়। এই বিক্রিয়া হলো জারণ বিক্রিয়া, তাই জিঙ্ক দণ্ড অ্যানোড হিসাবে কাজ করে। জিঙ্কের ত্যাগ করা দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কপার দণ্ডে চলে যায়। কপার সালফেটের একটি কপার আয়ন ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে রূপান্তরিত হয়। এই বিক্রিয়া হলো বিজারণ বিক্রিয়া, তাই কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। এভাবে তারের মধ্য দিয়ে ক্রমাগত ইলেকট্রন প্রবাহিত হতে থাকে, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। কেননা ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ, শুধু দিক বিপরীত। এখন প্রশ্ন হতে পারে, লবণ সেতু কেন ব্যবহার করলাম? গ্যালভানিক কোষ কার্যক্ষম থাকার অন্যতম শর্ত হলো আধান নিরপেক্ষতা। কিন্তু দেখা যায় বিক্রিয়ার ফলে জিঙ্ক সালফেট দ্রবণে ধনাত্মক জিঙ্ক আয়নের সংখ্যা বাড়তে থাকে এবং কপার সালফেট দ্রবণে ঋণাত্মক সালফেট আয়নের সংখ্যা তুলনামূলক বাড়তে থাকে। ফলে দুটি দ্রবণের আধান নিরপেক্ষতা নষ্ট হয়ে কিছুক্ষণের মধ্যেই বিক্রিয়া বন্ধ হয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। লবণ সেতু যুক্ত করলে এটি ধনাত্মক জিঙ্ক আয়নকে নিরপেক্ষ করার জন্য ক্লোরাইড আয়ন সরবরাহ করে, আর অপর দ্রবণে ঋণাত্মক সালফেট আয়নকে নিরপেক্ষ করার জন্য অ্যামোনিয়াম আয়ন সরবরাহ করে। এভাবে লবণ সেতু উভয় দ্রবণে আধানের নিরপেক্ষতা রক্ষা করে, যার ফলে কোষের তড়িৎ প্রবাহ নির্বিঘ্নে চলতে থাকে।